হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগে স্বাগত। গাইস, আজকে আমি চলে এসেছি নাটোরের রাজবাড়িতে। গাইস, আজকে আপনাদের জানাবো আমি রানী ভবানীর জীবন বৃত্তান্ত এবং সেই সাথে কি ঘটেছিল এই জমিদার বাড়িতে, সেই সকল ইতিহাস এবং সকল কিছু বর্ণনা নিয়ে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। রানী ভবানীর সকল কিছু বিস্তারিত জানতে এবং সেই পুরাণ ইতিহাস সম্পর্কে জানতে এবং এই জমিদার কথা এবং এই জমিদারের বাড়ির কি রয়েছে বর্তমান অবস্থা, সকল প্রেক্ষাপট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেশ এবং দেশের বাইরে যে কোনো স্থান হতে এই নাটোরের রাজবাড়িতে আসতে পারবেন। ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে আপনার নিকটস্থ স্টেশন হতে নাটোর রেল স্টেশনে এসে নামবেন এবং রেল স্টেশন থেকে 2 থেকে 2.5 কিলো দূরে অবস্থিত এই নাটোরের রাজবাড়ি। বাসে করে ভ্রমণের ক্ষেত্রে আপনার নাটোরের মাদ্রাসা মোড় অথবা বাস স্ট্যান্ড হতে 2 কিলো দূরে অবস্থিত নাটোরের রাজবাড়ি। দর্শনার্থীর জন্য নাটোর প্রশাসন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই রাজবাড়িতে প্রবেশের জন্য অনুমোদন দিয়েছে। প্রবেশ করতে দিতে হবে 15 টাকা সরকারি ফি। দূর দূরান্তে সকল পর্যটক বা দর্শনার্থীদের জন্য বিশেষ নিবেদন, আপনারা বৃহস্পতি এবং শুক্রবার পরিহার করে আসবেন। আমরা রাজবাড়িতে প্রবেশ করলাম। প্রবেশের সাথে সাথে আপনারা লেফট সাইডে দেখতে পাবেন একটি সুন্দর ফুলের বাগিচা। এই ফুলের বাগিচা দেখে বোঝা যায় রানী ভবানী ছিলেন প্রকৃতি প্রেমিক। আমি এই ভিডিওতে রানী ভবানীর যে বর্ণনা বা গল্প সেগুলো আমি খুবই সংক্ষেপিত বলবো। আপনাদের বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশন বোর্ডে ফলো করবেন। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। রাজবাড়ির আয়তন 120 একর। রয়েছে ছোট বড় 8টি ভবন, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর রয়েছে। রাজবাড়ি বেষ্টন করে রয়েছে 2 স্তরের বেড় চৌকি। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারকেশ্বর শিব বাড়ি মন্দির। আর আমরা এখন তারকেশ্বর শিব মন্দিরে প্রবেশ করলাম এবং প্রবেশের দ্বারে রয়েছে 2টি প্রহরী কক্ষ। আজ প্রহরী নেই, পড়ে রয়েছে এই প্রহরী কক্ষগুলো। মন্দির প্রাঙ্গণের বেষ্টনীতে রয়েছে অসংখ্য গাছপালা এবং রয়েছে পাখপাখালি, বিভিন্ন ধরনের আনন্দ সমারিত এক মুহূর্ত। রয়েছে লোকনাথের চিত্রগৃহ। শিব মন্দিরের পাশে রয়েছে অসংখ্য অদ্ভুত কিছু কারুকার্য, যেগুলো আমার ধ্যান ধারণার বাইরে। এই বিষয়গুলোর উপরে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। আপনাদের যদি এই কারুকার্যের উপরে কোনো স্পষ্ট ধারণা থেকে থাকে সেগুলো কমেন্টসে শেয়ার করুন, যাতে করে আমি সেই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারি।
কিন্তু এই চিত্রগুলো থেকে বোঝা যায় অত্যাচারী এবং পেশাচিক কিছু অদ্ভুত চিন্তা ধারণা বা কল্পনা প্রকাশ করতে যাচ্ছে। আপনার চোখে পড়বে লালন শাহর সেই ভাস্কর্য। শান বাঁধানো ঘাটে রয়েছে চিত্রশিল্প, যেগুলো নাকি দেখতে খুবই উজ্জ্বল নক্ষত্রের মতো ফুটে উঠেছে। একটি গ্রাম বাংলার চিত্র। রানী ভবানী ছিলেন একজন সুন্দর চিন্তাধারা এক মহিষী নারী। তিনি দয়ালু এবং দানশীল ছিলেন। তিনি কৃষকের কর বা খাজনা মওকুফ করে দিতেন, যার কারণে তার জমিদারি হারিয়েছিলেন। রয়েছে মনসা দেবীর সেই সর্পচিত্র। পাশে দেখতে পাবেন কৃষ্ণ, শিব এবং লোকনাথের একত্রে কম্বাইন মূর্তি, এবং পাশে রয়েছে তুলসী গাছ। পাশে রয়েছে কৃষ্ণকে বৃষ্টি হতে রক্ষাকারী পঞ্চ মাথা বিশিষ্ট সাপ। মন্দিরের মেঝে প্রবেশের পূর্বে অবশ্যই পাদুকা খুলে প্রবেশ করবে, কারণ প্রতিটা ধর্মের পবিত্রতা রয়েছে। পাশে রয়েছে বৈঠকখানা, যেখানে বিভিন্ন অঞ্চলে বিভক্ত জমিদারেরা এখানে বাতাসে মিশে আছে রানী ভবানীর সেই শাসন কার্য এবং পাথর দেয়ালে
নাটোর রাজবাড়ি বিশাল জমিদারি রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন এবং রামজীবন ও পণ্ডিত বর্গ তৎকালীন ভাটঝাড়ের বিলকে নির্বাচন করেন। ভাটঝাড় ছিল পুতিয়া রাজা দর্পনারায়ণের সম্পত্তি। রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পনারায়ণ নিকটে বিলটি ব্রায়িত শর্তে পত্তনের আবেদন করেন। নতুন রাজাকে রাজা দর্পনারায়ণ জমিটি ব্রক্ষোত্তর দান করেন। রামজীবন বিলে দিঘি, পুকুর ও চুকি খনন করে সমতল করে এবং রাজবাড়ি স্থাপন করে। এলাকাটির নামকরণ করেন নাট্যপুর। 1706 থেকে 1710 সালে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল। রঘুনন্দন বড়নগরে থাকতেন, অর্থাৎ বর্তমান মুর্শিদাবাদ। জমিদার প্রথায় অনেক জমিদারই তাদের জমিদারিত্ব হারিয়েছিল। 1706 সালে বরগুনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত করেন। এভাবে নাটোর রাজবংশের পতন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 সালে। মতান্তরে 1710 সাল। 1734 সালে সে মারা যায়। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক কান্ত নাটোরের রাজা হয়। আবার 1748 রামকৃষ্ণের মৃত্যুর পর নাটোর রাজবংশ ছোট তরফ ও বড় তরফ এই দুই ভাগে ভাগ করা হয়, যা ছোট ছেলে শিবনাথ ছোট তরফ এবং বড় ছেলে বিশ্বনাথ বড় তরফের প্রথম রাজা। শিবনাথ ছোট তরফের প্রথম রাজা এবং রাজা বীরেন্দ্র রাজবাড়িকে কেন্দ্র করে ঘিরে রেখেছে পুকুর, প্রশস্ত সেই সাথে রয়েছে গভীর। আপনার দুর্বলতাকে কাটিয়ে তোলার জন্য রয়েছে প্রাকৃতিক পরিবেশ এবং পর্যটন সেবা কেন্দ্র। সেখান আমরা দ্বিতীয় যে মন্দির রয়েছে শ্যামসুন্দর মন্দির, সেই মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখন আপনাদের দেখাবো এই মন্দিরে কি কি মন্দির রয়েছে।
নিয়মিত পূজা এবং কীর্তনের মতো যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো প্রতিনিয়ত হতে থাকে। মন্দিরে প্রবেশের পরে দেখলাম অনেক লোকের বসবাস। তারা খুবই লাকি বা ভাগ্যবান, তারা রাজবাড়িতে বসবাস করতেছে। মন্দিরের সিঁড়িতে প্রবেশের পূর্বে অবশ্যই জুতা খুলে প্রবেশ করবেন, কারণ পবিত্রতা বজায় রাখা সকল ধর্মেরই ব্যক্তিদের বৈশিষ্ট্য হওয়া উচিত। আমরা মন্দির থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম এবং চোখে পড়ল গার্ড হাউস, যেটি পূর্বে ছিল মালখানা। রাজপরিবারের ইতিহাস জানতে এই সাইনবোর্ডটি সময় নিয়ে পড়ে দেখতে পারে। ছোট তরফ সাইডে দেখতে পারবেন হানিকিং ভবন। এটি সেই সময়ে অতিথি আপ্যায়ন কাজে ব্যবহৃত হতো। এখন বর্তমানে টুরিস্টদের রেস্ট এবং বিশ্রামের জন্য এই ভবনটি ব্যবহার হয়ে থাকে। প্রোগ্রাম বা অনুষ্ঠানের কর্মসূচি হয়ে রয়েছে সেই ফাঁসের মঞ্চ। রয়েছে ফাঁসির মঞ্চ। শব্দটি শুনেই আমাদের চোখে ভেসে ওঠে এক নিথুর দেহ। ফাঁসি দেওয়া হতো সেই নীল চাষীদের। খাজনা বা কর দিতে না পারায় দিতে হতো তাদের এই জীবন। বাতাসে কান পেতে শুনলে আজও শোনা যায় সেই চিৎকার। কি কষ্ট যাতনা দিয়ে মারা হতো সেই নীল চাষীদের, আজও সেই বাতাসে সাক্ষ্য দেয় নীল চাষীদের পক্ষে। মঞ্চের সাইডে রয়েছে ছোট তরফে রাজপ্রাসাদ। আজ নেই সেই রাজা, নেই সেই স্বৈরাচারী শাসক, আজ রয়ে গেছে শুধু ঐতিহাসিক এই স্থাপনা। আজও আমাদের শিক্ষা দেয় যে ক্ষমতা বা শক্তি চিরকাল চিরস্থায়ী নয়। ছোট তরফে মন্দিরটি
ছোট তরফের কাছারি বাড়িটি ছিল রাজস্ব আদায়ের একটি কেন্দ্র। এখানে সমস্ত অঞ্চল বা এরিয়ার কর আদায় করা হতো। যেসব নীল চাষিরা কর দিতে অসমর্থ হতো বা দিতে পারতো না, তাদেরকে রাখা হতো এই জেলে। তাদের উপরে অমানবিক নির্যাতন নিপীড়ন করা হতো এবং অবশেষে তাদের ফাঁসির মাধ্যমে জীবন নিয়ে নেওয়া হতো। খুবই মর্মান্তিক এবং বেদনা হতো এই ঘটনাগুলো আমাদের সামনে এসেছে ইতিহাস থেকে। এই জেল হাজতগুলো এখনো সেই রক্তে এবং রঞ্জিত হয়ে আছে সেই নীল চাষীদের রক্তে।